ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12-এর WBT টেস্ট পেপার এর প্রথম যে স্কুল আছে অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন প্রথম পেজের তার আমি গ্রুপ বি এর পর থেকে লং কোশ্চেন অর্থাৎ 2 এবং 3 নম্বরের যে লং কোশ্চেনগুলো আছে এছাড়া 5 নম্বরে সেই লং কোশ্চেনগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে WBT টেস্ট পেপারের কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেনে শর্ট কোশ্চেনগুলো সলিউশন করা আছে, যেটা ভিডিওর প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। এছাড়া ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে। তো শুরু করি আজকে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন এর সেকশন 2 গ্রুপ বি এর কোশ্চেনের সলিউশন কীভাবে হচ্ছে। ক্যালকুলেশনগুলো ঠান্ডা মাথায় ভালো করে দেখবে আর ক্যালকুলেশনগুলো খাতায় লিখতে শুরু করবে। যদি তোমার মনে হয় যে না লিখবো না স্যার, আমি পিডিএফটা নিতে চাই, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এটা বাই করতে হবে তোমাকে। তো শুরু করো আজকে প্রথমে WBT টেস্ট পেপার এর কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেনের সলিউশন নিয়ে। দেখো WBT কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেনের সলিউশনে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, গ্রুপ বি অর্থাৎ সেকশন 2 এ গ্রুপ বির প্রথম কোশ্চেন হচ্ছে কোনো পরিবাহী 3-এর দাগা কোনো পরিবাহীর উপাদানের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 38 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে এর মান পার ডিগ্রি ফারেনহাইট এককে কত হবে। অর্থাৎ এই জায়গাতে ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলে ফারেনহাইটে কনভার্ট করতে গেলে তখন নিয়ম হচ্ছে আলফা এফ সমান 5/9 আলফা সি, এটা একটা সূত্র আছে। তা সেই সূত্র রেসপেক্টে এটা করতে হয়। দেখো এর সলিউশন আমি করেছি, কেমনভাবে করেছি দেখে নাও ভালো করে। দেখো আমরা জানি আলফা এফ সমান 5/9 আলফা সি। এক্ষেত্রে আলফা সি এর মান দেওয়া আছে 38 × 10⁻⁴ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আলফা এফ কত হবে? আলফা এফ হবে 5/9 × 38 × 10⁻⁴, যার ক্যালকুলেশন করলে কত আসে 21.11 × 10⁻⁴ পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রথম কোশ্চেনের সলিউশন করে দেওয়া হলো। কী সূত্র? আলফা এফ সমান 5/9 আলফা সি। এইটি হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রথম কোশ্চেনের সলিউশন হয়ে গেল গ্রুপ বি। এরপর দেখো এই কোশ্চেনগুলো তোমার 2 নম্বরের কোশ্চেন, এগুলো হচ্ছে 2 মার্কসের কোশ্চেন এগুলো, ঠিক আছে। এরপরে আমাদের 4 নম্বরের যে কোশ্চেনটা অর্থাৎ 4-এর দাগের যে কোশ্চেনটা সেটা দেখো, একটি অনুভূমিক বৈদ্যুতিক সরবরাহ লাইন 90 অ্যাম্পিয়ার প্রবাহ বহন করছে এবং এটি পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। কোন দিক থেকে কোন দিক বলছে? পূর্ব থেকে পশ্চিম দিকে। তারটি থেকে 1.5 মিটার নিচে কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করো। কীভাবে করছি দেখো, একটা তার আছে, এই তারটা আমাদের কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, এখানে পূর্ব থেকে পশ্চিমে। দেখো কোশ্চেনে বলে দিয়েছে কোন থেকে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছি। কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 90 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 90 অ্যাম্পিয়ার কারেন্ট পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে 90 অ্যাম্পিয়ার। তার রেসপেক্টে আমি যদি একটা অসীম দৈর্ঘ্যের রিজু আয়ত পরিবাহী ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বার করি, বায়ো সাভার্টের সূত্র থেকে আমরা কি পড়েছি যে B সমান μ0/4π2I/r, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 আর 2 যদি ক্যান্সেল আউট করি তাহলে μ0/2π × I/r। কী কী ভ্যালু দেওয়া আছে এখানে? আয়ের মান দেওয়া আছে 90 অ্যাম্পিয়ার। আর কি বলেছে? তারটির কেন্দ্র থেকে কত সেন্টিমিটার দূরে, না সেই আরটা বলে দিয়েছে আমাদের কত সেন্টিমিটার, 1.5 মিটার দূরত্বে সেইখানে চৌম্বকক্ষেত্র, মানে এই যে এই পয়েন্টটা, এটাকে পি পয়েন্ট যদি ধরি, এই জায়গায় চৌম্বকক্ষেত্রের মানটি বার করতে হবে। মিউজিরোর মান আমাদেরকে জানতে হবে 4π × 10⁻⁷ হেনরি পার মিটার হয়। এটাকে বলে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। তাহলে বাই ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে মিউজিরোর জায়গায় 4π × 10⁻⁷ বসালে, নিচে 2π জায়গায় 2π বসালে, উপরে আয়ের জায়গায় 90 অ্যাম্পিয়ার আর নিচে আর দূরত্ব হচ্ছে 1.5। ক্যালকুলেশনের সব ইউনিটগুলো এসআই এককে আছে, তার জন্য অসুবিধা কিছু হয় না। এরপরে সব ক্যালকুলেশন করলে ফাইনালি উত্তর আসবে 1.2 × 10⁻⁵ টেসলা। তাহলে তোমাকে এইখান থেকে কোন সূত্রটি মনে রাখতে হচ্ছে, সেটি হচ্ছে B সমান μ0/4π2I/r, এটি হচ্ছে সূত্র। এরপর বলবে যে অভিমুখটা কোন দিকে হবে, না যদি আমরা রাইট হ্যান্ড থাম রুল যদি ইউজ করি অর্থাৎ ডান হাতের থাম রুল অথবা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র প্রয়োগ করলে সাউথ ডিরেকশনের অভিমুখ কাজ করবে। কোন দিক থেকে কাজ করবে? সাউথ ডিরেকশনে। এরপর এর 4-এর অথবার কোশ্চেনটা দেখো, 4-এর অথবার কোশ্চেনে বলা আছে যে তড়িৎ পরিবাহী তারের নিকটস্থ কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে দিক নির্দেশক সূত্রটি বিবৃত করো এবং এটির ভেক্টর রূপ করো, রূপটি লেখো। তাহলে দিক নির্দেশক সূত্র কথাটার মানে হচ্ছে বায়ো সাভার্টের সূত্রটি জানতে চাইছি আর তার ভেক্টর রূপ। তাহলে কোশ্চেন থেকে তোমাকে বুঝে নিতে হবে যে কার সূত্র নিয়ে কাজ হচ্ছে। তাহলে এখানে বায়ো সাভার্ট বা ল্যাপ্লাসে যে সূত্র হয় সেই সূত্রের আলোচনা করতে বলছে। তাহলে বায়ো সাভার্টের সূত্রে কোনো স্পেশাল বিবৃতি নেই, কেমনভাবে লিখতে হয় সেটা দেখে নাও।
তাহলে অতবার কোশ্চেনের সলিউশন করছি। একটা অসীম দৈর্ঘ্যের তার নেওয়া হচ্ছে, সেই তারের ছোট্ট একটা অংশ ডিএল কাটা হয়েছে, সেই ডিএল থেকে আর দূরত্বে পি একটা বিন্দু নেওয়া হয়েছে, ডিএল বরাবর ডিএল ভেক্টর কাজ করছে, ডিএল ভেক্টর আর পি একে অপরের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে কোনো তড়িৎবহী তারের একটি ক্ষুদ্র অংশ ডিএল এর দরুন সন্নিহিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডেল বি এর মান কী হয়, ডেল বিটা কি চৌম্বক ক্ষেত্র ধরা হয়। তাহলে সেটা কী হয়, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং প্রবাহ এবং আলোচ্য বিন্দুর মধ্যাকার কোণ থিটা, অর্থাৎ এই দিকের প্রবাহ এবং আলোচ্য বিন্দু এদের মধ্যবর্তী কোণ থিটা এর মধ্যে কী হয়, সাইন অ্যাঙ্গেলের সাথে সমানুপাতিক হয়। ফাইনালভাবে এই জায়গাটা ইকুয়েশন কী হয়, ডেল বি ইজ প্রপোর্শনাল আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই প্রপোর্শনালকে ইকুয়াল করতে গেলে যে কনস্ট্যান্ট টার্মটা লাগে সেটা হচ্ছে μ0/4π, আর এই যে ইকুয়েশনটি এটিকে বলা হয় বায়োসাভার্ট বা ল্যাপ্লাসের সূত্র। ঠিক আছে, এইটি তোমাকে জানতে চেয়েছে, এটি তুমি এতটা পর্যন্ত লিখে নিতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে বলেছিল ভেক্টর রূপ বার করতে। তাহলে ভেক্টর রূপ বার করার নিয়ম কি আমরা জানি, একক ভেক্টর মানে আর ভেক্টর বাই মডুলাস। একক ভেক্টর বার করা মানে কোনো একটা ভেক্টর এবং তার পরম মানকে দিয়ে ভাগ করে দিলে তখন একক ভেক্টর আসে। তাহলে আর ভেক্টরটা কত হবে, আর হ্যাট ইন্টু মডুলাস অফ আর। তাহলে ডেল এল ক্রস আর, দেখো ডেল এল ক্রস আর কেন বলছি না, দেখো এই ইকুয়েশন থেকে ডেল এল ক্রস আর করলে ডেল এল ইন্টু 1 ইন্টু সাইন থিটা, দ্যাট ইজ কল ডেল এল সাইন থিটা হয়। এরপরে এই ইকুয়েশন থেকে যদি ভেক্টর রূপটা বানাতে চায় তাহলে দেখো কেমনভাবে আসছে ভেক্টর রূপে, যে ডেল বি ভেক্টর সমান μ0/4π আই ডেল এল ভেক্টর ক্রস আর হ্যাট বাই আর স্কোয়ার। যখন নিচে আর স্কোয়ার হবে তখন উপরে আর হ্যাট ইউজ হবে, এবং সেটাই যদি টোটালটা বার করতে চায় তাহলে আমাদের দুটো জিনিস হয়, এক ইন্টিগ্রেশন করতে হয়, না হলে সামেশন ব্যবহার করতে হয়। এখানে বি ভেক্টর কত হবে, তাহলে μ0/4π সামেশন আই ব্র্যাকেটে আই ইন্টু ডেল এল ভেক্টর ক্রস আর হ্যাট বাই আর স্কোয়ার। আর যদি তুমি ওইটাকে আমাদের ভেক্টর ফরম্যাটে করতে চাও তাহলে কি হবে, এখানে আর ভেক্টর বাই আর, আর আর ভেক্টর বাই আর সমান কি লেখা যায়, এখানে আর স্কোয়ার আছে, আর একটা নিচ্ছি, তাহলে আর কিউব হয়ে যাবে। তাহলে ব্র্যাকেটটাতে তুমি লিখতে পারো যেহেতু আর হ্যাট সমান আর ভেক্টর বাই মডুলাস অফ আর, তাহলে আর হ্যাটের জায়গায় এই মানটা পুট করে দেওয়ার জন্য এই ইকুয়েশনটা এসে দাঁড়াবে। তাহলে ভেক্টর রূপটা দেখো, এই ভেক্টর রূপটা কীভাবে প্রতিষ্ঠা করা হলো, এটি পরীক্ষাতে কোশ্চেন করে। এবার 5-এর কোশ্চেন দেখো, 5-এর কোশ্চেন বলেছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি, এটি কিভাবে উৎপন্ন হয়। তাহলে ভালো কোশ্চেন করেছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। কী উত্তর দিয়েছি দেখো, কোনো স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকলে তড়িৎ ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড। একটা জায়গাতে যদি পরিবর্তন মানে চেঞ্জিং ঘটনা, চেঞ্জ হয়, তাহলে সেটি যে তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে তাকে তড়িৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের নিম্নলিখিত কারণে উৎপত্তি হয়, কী কী কারণগুলো দিয়েছি। তড়িৎচুম্বকীয় তথ্য অনুসারে ত্বরান্বিত আধান কণা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। তাহলে এখানে আধান পার্টিকেলটি কী হয়, ত্বরিত অর্থাৎ অ্যাক্সিলারেটেড চার্জ হিসাবে ধরা হয়। দ্বিতীয় হচ্ছে ধরি ত্বরান্বিত আধান কণা শূন্য মাধ্যমে সময় সাপেক্ষে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র তৈরি করে, আর এভাবে ক্রমান্বয়ে অগ্রগতি সৃষ্টি হয়। এর যদি ইএম ওয়েভ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ছবি আঁকা হয়, তার উপর দিকে যদি ওয়াই অ্যাক্সিসে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং এক্স অ্যাক্সিসে যদি আমরা চৌম্বক ক্ষেত্র ধরি, তাহলে তার জেড অ্যাক্সিস বরাবর ই এবং ভি ওয়েভ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক আমাদের ক্ষেত্রে গ্রাফটা তৈরি হয়, আর এই গ্রাফটা এরকম হয়। এরপর এর অথবার কোশ্চেনটা দেখো, এর অথবার কোশ্চেন 5-এর অথবা, তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ ভেক্টরকে ক্ষেত্রে আলোক ভেক্টর বলে কেন। তড়িৎ ক্ষেত্র ভেক্টরটিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ক্ষেত্রে আলোক ভেক্টর বলে কেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, আলোক ভেক্টর কেন বলা হয় সেটা একবার বলে দিই। অথবার উত্তর, তড়িৎচুম্বকীয় তরঙ্গের আলোক ক্রিয়ার জন্য দায়ী তড়িৎ ক্ষেত্র ভেক্টর। তাহলে আলোক ক্রিয়ার জন্য দায়ী কে হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ভেক্টর, আর এই জন্যে ইহাকে আলোক ভেক্টর বলা হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিঃসরিত হয়, ইহা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের কোনো অভিমুখের পরিবর্তন হয় না। তো এইটি হচ্ছে এর উত্তর। এবার 6-এর কোশ্চেন দেখো, 6-এর কোশ্চেন বলেছে নিউক্লিয় সংযোজন ঘটাতে প্রথমে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন কেন। এটা ক্লাস 10-এর কোশ্চেন, পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে পড়েছো যে সংযোজনের পূর্বে বিভাজন কেন ঘটানো হয়। তার সলিউশন দিয়েছি দেখো, এখানে ভালো করে পড়বে যে নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন হয়, কারণ নিউক্লিয় সংযোজনের জন্য হাইড্রোজেনের আইসোটোপগুলিকে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হয়। এর চেয়ে কম উষ্ণতায় সংযোজন ঘটতে পারে না, আর এই জন্য নিউক্লিয় সংযোজন আসলে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়। এই ধরনের উচ্চ উষ্ণতা তৈরি করার সময় কার্যকর উপায় হলো অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন, কারণ নিউক্লিয় বিভাজন ঘটিয়ে পরে সেখান থেকে তাপটা উৎপাদন করা হয়। অর্থাৎ বলা যায় নিউক্লিয় সংযোজন থেকে শক্তি পেতে হলে আগে নিউক্লিয় বিভাজন ঘটানোর প্রয়োজন।
এটা হচ্ছে ব্যাপার, এই সলিউশনটা তোমরা খাতাতে লিখে নেবে। এরপরে এর অথবার কোশ্চেনে থাকো 6-এর অথবা 92XA একটা নিউক্লিয়াস দেওয়া আছে, সেখান থেকে তীরচিহ্ন দিয়ে ZY 228 প্লাস আলফা। মনে রাখবে একটা আলফা যুক্ত হয়ে যা মানে সেক্ষেত্রে মানে এখান থেকে নিঃসরণ হচ্ছে বলে এখানে আলফা যুক্ত হচ্ছে। তো বাঁ দিকে এবং ডান দিকের পরমাণু নিউক্লিয়াস বা পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দুটোই সেম সেম হবে। একটা আলফা বেরিয়ে যায় মানে একটা হিলিয়াম বেরিয়ে যায়, আর একটা হিলিয়ামের ভ্যালু হয় 2He4। তাহলে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে এইখানে যদি 2 বসায় তাহলে এইখানে কত হতে হবে, জেডের জায়গায় 90 হতে হবে, কারণ 90 আর 2 কত হয় 92। আর উপরে 228 আছে, এখানে 4 হবে, তাহলে 228 আর 4 232, তাহলে এর জায়গায় কত হবে 232। সলিউশনটা কেমনভাবে করেছি দেখে নাও, যে এই জায়গায় আলফা মানে কত হয়, আলফা মনে হয় 2He4। তাহলে এই জায়গায় যদি 2He4 বসায় তার মানেটা কি হচ্ছে, 2He4 যদি আলফা জায়গায় বসায় তাহলে দেখো উপরে ভর সংখ্যাটা 28 আর এদিকে 4 228 মানে 232। তাহলে এই জায়গাতেও 232 হবে, কারণ আমাদের রাসায়নিকের ক্ষেত্রে আমরা জানি যে এই যে ভর সংখ্যার পরিবর্তনটা তার পূর্বে এবং তারপরে আগে এই দুটোর ক্ষেত্রে আগে এবং পরের ক্ষেত্রে এক হতে হবে এবং পরমাণু ক্রমাঙ্ক এক হতে হবে। তাহলে এখানে 238 হলে 32 হলে এখানে 232 হবে, এখানে 92 আছে মানে এখানে 2 আর এখানে 90 লাগবে। তা জেডটা হবে 90 আর ভর সংখ্যাটা হবে কত না 232। জেডটাকে পরমাণু নিউক্লিয়াস পরমাণু ক্রমাঙ্ক হিসাবে ধরা হয় বা পারমাণবিক সংখ্যা হিসাবে ধরা হয়। তো এটি হচ্ছে সলিউশন, খুব সহজ। আলফা বেরোলে 2He4 হয়, মনে রাখবে বিটা হলে -1 বিটা 0 হয়, অর্থাৎ বিটার ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায় আর ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, আর গামার ক্ষেত্রে কোনো পরিবর্তনই দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এরপরে তোমরা 6-এর পর 7-এর কোশ্চেনে দেখো। 7-এর কোশ্চেন কি বলেছে, বিস্তার মডুলেশনের একটি সুবিধা এবং একটি অসুবিধা উল্লেখ করো। বিস্তার মডুলেশন কি ইংরেজিতে বলে অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা সুবিধা আর একটা অসুবিধা বলবো, কারণ মডুলেশনকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন আর একটা ফেজ মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন বহু দূরবর্তী স্থান যেতে পারে এবং অনেকটা জায়গা দখল করতে পারে, এটা একটা সুবিধা। অ্যামপ্লিটিউড মডুলেশন খুব কম মানের বাহক কম্পাঙ্কের প্রয়োজন হয়, বাহক কম্পাঙ্ক ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বা ক্যারিয়ার ওয়েভ হিসাবে ধরা হয়। তাহলে এই দুটো সুবিধা। অসুবিধার মধ্যে পড়ে কি, গ্রাহক প্রান্তের সিগন্যাল ও নয়েজ পৃথক করতে সমস্যা হয়। একটা সিগন্যাল যখন যাচ্ছে সেই সিগন্যালে যদি ব্যাঘাত ঘটায় তখন সেটাকে নয়েজ বা অপস্বর বলা হয়। তাহলে সেই গ্রাহক প্রান্ত যে প্রেরক করে একটা জায়গা থেকে প্রেরণ হয় আর একটা জায়গায় সেটাকে অ্যাকসেপ্ট করে অর্থাৎ গ্রাহক করে বা গ্রহণ করে। তো এই গ্রাহক প্রান্ত যখন সিগন্যাল এবং নয়েজ এদেরকে পৃথক করতে পারে না, হ্যাঁ, তাই এইটা একটা সমস্যার মধ্যে পড়ে, অসুবিধা। আর অডিও সিগন্যালের কোয়ালিটি খুব খারাপ হয়, যদি কোনো অডিও সিগন্যাল থাকে সেই সিগন্যালের কোয়ালিটি খারাপ হয় অ্যামপ্লিটিউড মডুলেশন ক্ষেত্রে, কিন্তু ফ্রিকোয়েন্সিতে সেটা দেখতে পাওয়া যায় না। তাহলে এইটা অসুবিধা আর এই সুবিধা দুটো জিনিসকে তোমাকে খাতায় লিখে নিতে হবে। তাহলে সুবিধা আর অসুবিধাগুলোকে দেখে নাও। সুবিধার ক্ষেত্রে কি বললাম, অ্যামপ্লিটিউড মডুলেশনে দূরবর্তী স্থান যেতে পারে, অনেকটা জায়গা দখল করে। আর 2 হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন খুব কম সময়ে কম মানের বাহক কম্পাঙ্কের প্রয়োজন হয়। আর অ্যামপ্লিটিউড মডুলেশন অসুবিধার মধ্যে পড়ছে গ্রাহক প্রান্তে সিগন্যাল ও নয়েজ পৃথক করতে সমস্যা সৃষ্টি হয় এবং অডিও সিগন্যাল কোয়ালিটি খুব খারাপ হয়। এরপর গ্রুপ সির কোশ্চেন, তাহলে কোশ্চেন গ্রুপ বি এর সমস্যা করানো হয়ে গেল। এরপর গ্রুপ সিতে চলে যায়। গ্রুপ সি কী বলেছে দেখো, গ্রুপ সিতে বলা আছে যে 8 এতে প্রথমে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটাকে বলে সারফেস চার্জ ডেন্সিটি। তার সাথে বিতে একটা আলাদা কোশ্চেন আছে। তাহলে এর কোশ্চেনের সলিউশন কীভাবে হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব কোনো আহিত পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা তোমরা জানো প্রথম চ্যাপ্টারে ছিল। তাহলে সিগমা সমান কিউ/এ। যদি একটা গোলক ধরে নিই তাহলে তখন সেক্ষেত্রে এই ক্ষেত্রফলটা কী হবে 4πr², ঠিক আছে, কারণ টোটাল সারফেস এরিয়া গোলকের 4πr² হয়। উত্তর হয়ে গেল। এবার বিয়ের কোশ্চেনটা দেখো, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আহিত গোলকে তলদেশ থেকে 18 মিলিগ্রাম ভরের একটি জলকণা পড়ে গেল। তাহলে দেখো আহিত গোলক ছিল, সেটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধ ছিল, তার তলদেশ থেকে 18 মিলিগ্রাম ভরের একটি জলকণা পড়ে গেল। জলকণাটি গোলক থেকে 10⁻⁹ কুলম আধান লাভ করলো। গোলকটিতে অবশিষ্ট আধানের পরিমাণ 2.5 × 10⁻⁶ কুলম হলে জলকণাটি 30 সেন্টিমিটার পতনের পর কত বেগ লাভ করবে। ভালো একটা কোশ্চেন এটা। তাহলে কোশ্চেনটাতে কী করছি, কী কী ডাটা দেওয়া আছে সেগুলো ভালো করে সব দেখো। আমি প্রথমে কি করেছি না, একটা গোলক আছে, সেই গোলকটার কেন্দ্রে আধান জমা আছে ধরলাম, গোলকটার ক্ষেত্রে তার এ বিন্দু অর্থাৎ তলদেশে বলেছে, তাহলে তলদেশ মানে নিষ্ঠাতে এ বিন্দুতে ছিল, এখন কোন বিন্দুতে এসেছে বি বিন্দুতে।
আচ্ছা, গোলকটার ক্ষেত্রে প্রথমে দেখো কত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, 20 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, কেন্দ্র থেকে এই দূরত্বটা কত, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আর সেন্টিমিটারকে মিটার করলে কত হয়, 0.20। আবার এ থেকে বি আরও কত সেন্টিমিটার দূরত্বে গেছে, 30 সেন্টিমিটার পতনের পরে। 30 সেন্টিমিটার মানে 0.30 মিটার। তাহলে বি বিন্দুতে আসাকালীন তার ক্ষেত্রে তার বেগের কী চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে দেখো এ বিন্দুতে এবং বি বিন্দুতে, এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তিটা এবং বি বিন্দুর মোট যান্ত্রিক শক্তি সমান হতে হবে। তাহলে এ বিন্দুর যান্ত্রিক শক্তি বলতে কী কী পাচ্ছি না, তার গতিশক্তি আর স্মৃতিশক্তি। এ বিন্দুতে তার স্মৃতিশক্তি হয় mgh, আর তার ক্ষেত্রে আরেকটা গতিশক্তির ইকুয়েশন হবে এখানে, সেটা হচ্ছে কি 1/4πε0 q1 q2/0.20। এই বিন্দুতে কোনো গতিশক্তি থাকছে না, ওই জন্য গতিশক্তি পার্টটাকে 0 করে দেওয়া হয়েছে। পেছনে কারণ কি, কারণ বেগ নেই, আর তার জন্য তার গতিশক্তি পার্ট 0। আর একটা এখানে শক্তি কাজ করছে, সেটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল। হ্যাঁ, ওই কুলম্বীয় বলটা এক ধরনের শক্তি হিসেবে ধরা আছে, সেটা হচ্ছে 1/4πε0 q1 q2/0.20। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, বি বিন্দুর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কী ইকুয়েশন করবো না, যান্ত্রিক শক্তি 0 প্লাস, এখানে বি বিন্দুর ইকুয়েশন যখন করছি তখন 0 প্লাস 0 কেন না, বি বিন্দুতে যখন আসছে অর্থাৎ এখানে পড়ে যাওয়ার পর তার মধ্যে কোনো রকমভাবে স্মৃতিশক্তি পাওয়া যাচ্ছে না। তাহলে 0 প্লাস হাফ mv² প্লাস 1/4πε0 q1 q2 বাই মধ্যবর্তী দূরত্বটা কত আছে না 0.20 প্লাস 0.30। এবার এই জায়গাতে পুরো মানটা বসানো হয়েছে, mg আর h এর মান, প্লাস 1/4πε0 রেডিমেড মান 9 × 10⁹ হয়, q1 q2 মান তার হোল স্কোয়ার, কারণ q1 q2 সেম দেওয়া আছে, আর বাই 0.20, আর এইদিকে হাফ mv² পুরোটা মান বার করা আছে। এইখান থেকে ভি স্কোয়ারের পোর্শনটাকে এক সাইডে করে, এই যে 18 × 10⁻³ আছে বাই 2, তাহলে 2 9 18 করে এক সাইডে করা আছে, আর এই যে ডান দিকে যে ভ্যালুটা সেটা বাঁ দিকে কনভার্ট করা আছে। এখন যদি সব মানগুলোকে ঠিক করে বসিয়ে দেওয়া হয় তাহলে ফাইনালিভাবে সেখান থেকে ভি এর মান পাওয়া যায় 3.65 মিটার পার সেকেন্ড। তো এইটি কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন ছিল। তাহলে এ বিন্দুর মোট যান্ত্রিক শক্তি আর বি বিন্দুর মোট যান্ত্রিক শক্তিকে ইকুয়াল করে ইকুয়েশনটি বানানো হয়েছে। এরপর অথবাতে দেখো, অথবা কোশ্চেন কী ছিল, স্থির তড়িৎ সংক্রান্ত গাউসের সূত্রটি বিবৃত করে এবং সুষমভাবে আয়িত অসম বিস্তৃত সমতল পাতের জন্য ক্ষেত্রফল বলল কত। খুব ভালো কোশ্চেন ছিল। অথবা তো অবশ্যই তোমাদের উচিত অথবা অ্যাটেম্প করা, তবে এগুলো জেনে রাখা দরকার, কারণ এগুলো জয়েন্টের ক্ষেত্রে তোমাদের আসে। তাহলে গাউসে প্রথমে বিবৃতি লিখবে। তাহলে আমি কি লিখেছি দেখো, এগুলো আর লিখি নাই কারণ এগুলো বইয়েতে দেওয়া আছে। গাউসের উপপাদ্য প্রথমে বিবৃতি লিখলে, আর তার সাথে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E.ds1 q/ε এই কথাটা লিখবে, যে যেখানে কিউটা কি আর এপসিলনটা কি। গাউসের উপপাদ্য মোটা হেডিংয়ে দেখবে লেখা আছে, তোমরা বইটা বার করলে বুঝতে পারবে, সেটাকে অ্যাটেম্প করবে। আর গাউসের উপপাদ্যের পর অসীম অপরিবাহী সুষমভাবে আয়িত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এই যে চিত্র দেবে। আর এই কোশ্চেনটি তোমার কাছে জানতে চেয়েছে, যেটা তোমরা ছায়ার বই যদি ইউজ করো, ছায়ার বইয়ের পরিচ্ছেদ 2.6.1-এ পেয়ে যাবে। আমি ওই জন্যে এটাকে আর লিখি না, কারণ অনেক সময় চলে যাবে এগুলো লিখতে গেলে। দেখো ছায়ার বই, এটা আমার পুরনো ছায়ার বইয়ের মধ্যে পড়ে, তো সেই ছায়ার বইয়ে দেখো গাউসের উপপাদ্যটা 2.6.1 কোথায় আছে আমি একবার বার করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো তোমাদের যদি সাঁতরা বই থাকে সেখান থেকেও পেয়ে যাবে। দেখো দেখো অসীম অপরিবাহী, দেখতে পেয়েছো, অসীম অপরিবাহী সুষমভাবে আয়িত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোথা থেকে পাচ্ছ না পরিচ্ছেদ দেখো 2.6.2-তে। এখান থেকে অনেকগুলো আমাদের অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে এই অ্যাপ্লিকেশানটি জানতে চেয়েছিল। কী আছে 2.6.2 গাউস উপপাদ্যর প্রয়োগ। ছবিটা দেখে নাও, ছবিটা কেমন হয় না, ছবিটি এটি হয়, এটা যে ছবিটা। আর এখান থেকে বার করতে বলে E = σ/2ε। তাহলে এইটি তোমরা খাতাতে নোট করে নেবে। তো এটাকে দাগ মেরে দাও বা কিছু করবে, টোটাল থিওরিটা লিখতে হবে, এখানে কোনো স্কিপ নাই। আর তার আগে গাউসের উপপাদ্য। পরবর্তী কোশ্চেনে দেখো 9.A-তে 9.A-তে বলছে তড়িৎ ক্ষেত্রে কোনো পরিবাহী পদার্থকে রাখলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যর কী পরিবর্তন হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো পরিবাহীকে পদার্থকে রাখলে অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য বার করতে বলেছে, আর তার সাথে সমান্তরাল পাত ধারকে ধার করতে রাশিমালা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমান্তরাল পাত ধারকে। তো প্রথমে যে এর কোশ্চেনটা বলেছে 9.A, এটা কোন জায়গা আছে, এটা তোমার ছায়া প্রকাশনী বই, আমার কাছে ছায়া প্রকাশনী বই আছে, তাই ছায়া প্রকাশনী বই থেকে বার করেছি। যে ছায়া প্রকাশনী বইতে পরিচ্ছেদ 2.1 ওটা কোন চ্যাপ্টারে না আমাদের ওই চ্যাপ্টারে, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এই ছায়া ক্ষেত্রে আমাদের যে তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা বার করো, তোমরা খাতায় বার করতে শুরু করো এবং সেগুলোকে দাগ নিয়ে নাও এখন থেকে। তো সেই জায়গাতে তোমরা 2.1 এই যে পরিচ্ছেদটা রয়েছে 2.2.1
দেখতে পেয়েছো? তারপরে তড়িৎ বলরেখা আছে, তার আগেরটাতে এই ইকুয়েশনটি লিখতে হবে। কোথা থেকে লিখতে হবে? মনে করা যাক থেকে শুরু হবে, আর ইকুয়েশনটা ফাইনাল হচ্ছে ই সমান সিগমা বাই কে এপসিলন জিরো, এতটা। আর এখান থেকে আর একটা মনে রাখবে, কুলম্বের উপপাদ্য পরীক্ষাতে দেয়। কুলম্বের সূত্র আর কুলম্বের উপপাদ্য মানে বিগ ডিফারেন্স। তো কুলম্বের উপপাদ্য পরীক্ষাতে দেয়, ভুল করে কুলম্বের সূত্রটা লিখে ফেলো না। তো ই সমান হয় 1 বাই কে এপসিলন জিরো ইন্টু সিগমা হয়, আর এইটি তোমার এই কোশ্চেনে জানতে চেয়েছিল। ঠিক আছে, তাহলে দেখে নাও 2.2.1, এটা কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? এটা তোমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে পড়ছে। এরপরে কোশ্চেন দেখো, এরপরে ছিল সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, পরিচ্ছেদ 4.1 5.1, অর্থাৎ আমাদের যে ধারকত্ব যে চ্যাপ্টার আছে সেখান থেকে ছবি দেবে আর তারপর কতটা লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 4.5.1 কোনখানে আছে দেখে নিই। 4.5.1 এগুলোকে আমি এইভাবেই দাগ দিয়েছি, কারণ এগুলো লিখতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে। তা 4.5.1, এই যে 4.5 দেখতে পাচ্ছ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তো সেইখানে কোনখান থেকে লিখতে হবে দেখে নাও। আগে ছবি দিলে এই মনে করা যাক থেকে শুরু হচ্ছে, আর এখানে শেষ হবে কোথায়? না শেষ হবে সি সমান তাহলে কে এপসিলন জিরো আলফা বাই টি, এতটা গিয়ে শেষ হবে। ঠিক আছে, এটি কোথায়? সি সমান কে এপসিলন জিরো আলফা বাই টি, এতটা পর্যন্ত লিখতে হবে। তো এইটা কোশ্চেন, এটা গত বছর মনে হচ্ছে পড়েছিল 2023-এ আমাদের। আচ্ছা, 9 এ আর বি দুটো করা হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখো, 9 এর পরে 10 কোশ্চেন, সাইক্লোট্রন কম্পাঙ্ক কি? এটি কি নিউট্রন কণাকে ত্বরিত করতে পারে? ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 এর কোশ্চেনে সলিউশন দেখো আমি করে দিয়েছি, যে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি। দেখো, সাইক্লোট্রন কম্পাঙ্কের ক্ষেত্রে বলা আছে, এটা আসে পরীক্ষাতে আসে এবং তার ক্ষেত্রে রাশিমালাটা চাই, গতিশক্তি রাশিমালা। কোনো স্থানে ক্রিয়ারত সুষম চৌম্বক ক্ষেত্রে ভিতর দিয়ে কোনো আয়তকণা চৌম্বক ক্ষেত্রের অবিলম্বের দিকে ভি বেগে গতিশীল করলে আয়তকণাটি একটি বৃত্তাকার পথে আবর্তন করে, আর এর শেপটা হয় ডি শেপ, দুটো ডি শেপের পাত একে অপরের মুখোমুখিতে থাকে। এই বৃত্তাকার পথে আয়তকণাটি 1 সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করে তাকেই বলে সাইক্লোট্রন কম্পাঙ্ক। কারণ 1 সেকেন্ডে পূর্ণ আবর্তনকে কম্পাঙ্ক বলা হয়, আর এখানে সাইক্লোট্রনের ক্ষেত্রে কম্পাঙ্কটাকে সাইক্লোট্রন কম্পাঙ্ক হিসেবে ধরা হয়। সাইক্লোট্রন কম্পাঙ্ক যদি এন হয় তাহলে 1/2 পাই কিউবি বাই এম হয়। কিউটা হচ্ছে কণার আধান আর এমটা হচ্ছে আয়তকণার ভর। এরপরে কোশ্চেন ছিল নিউট্রন কণার ক্ষেত্রে কি হয় সাইক্লোট্রন। নিউট্রন কণার কোনো চার্জ নেই, তার জন্য নিউট্রন কণা কোনো ত্বরান্বিত হতে পারে না, তাই নিউট্রনের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর পড়ে না, ওই জন্যই কোশ্চেনটা দিয়েছিল। তা 10.1 কোশ্চেন, এটা তার সলিউশন খাতায় লিখে নিতে পারো। আর যদি তোমার বলো যে পিডিএফটা নেবো স্যার, তাহলে সেই ক্ষেত্রে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এখান থেকে বাই করতে পারবে। এরপর 10 অথবাতে দেখো, 10 অথবা কী দিয়েছে দেখে নাও। 10 অথবাতে বলা আছে যে বি মানে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি আয়তকার কুণ্ডলীর মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর প্রযুক্ত টর্ক কত, মানে এক কথায় চৌম্বক ক্ষেত্রে টর্কের রাশিমালাটি বার করতে বলেছে। তা চৌম্বক ক্ষেত্রে টর্কের রাশিমালা টাউ সমান BI/NA হয়, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে পরিচ্ছেদে 1.7.2 এ টর্কের রাশিমালা টাউ সমান BNI, এইটিও লিখতে হবে। কতটা লিখবে সেটা আমি দেখিয়ে দিই। আগে তড়িৎ চুম্বকীয় চ্যাপ্টারটা বার করো 1.7.2, তাহলে 1.7.2 তড়িৎ চুম্বকত্ব বার করছি আমি। দেখো তড়িৎ চুম্বকত্ব বেরিয়ে গেছে। এবার 1.7.2টা বার করছি। দেখো এখানে 1.7.2 চলে এলো। দেখো এই 1.7 সুষম চৌম্বক ক্ষেত্রের প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। এবার এইখানে PQRS একটি আয়তকার পরিবাহী, এইখান থেকে লেখা শুরু হবে, আর এই যে এখানে শেষ হচ্ছে টাউ সমান BI/NA। এটি ছবি কোনটা পড়বে? ছবি হচ্ছে এই যে ছবিটি রয়েছে, এটি হচ্ছে ছবি। তাহলে এতটি পর্যন্ত তোমাকে প্রতিষ্ঠা করতে হবে, এটা পরীক্ষাতে খুব আসে, রেডি করে নাও এখন থেকে। এরপরে তাহলে কোনখানটা দাগ দিলাম সেটা দাগ নিয়ে নাও, বইটা বার করে পড়ে। এরপর কোশ্চেন কী ছিল? এরপর কোশ্চেন ছিল আমাদের টর্কের পরে 11 কোশ্চেন ছিল। 11 কোশ্চেন ছিল আলোকবাহী তন্তু বলতে কী বোঝো, এ দুটি ব্যবহার। আলোকবাহী তন্তুকে ইংরাজিতে বলা হয় অপটিক্যাল ফাইবার। আজকের দিনে সমস্ত ব্রডব্যান্ড কানেকশন যে করা হয়েছে এগুলো সব অপটিক্যাল ফাইবারের উপর কাজ করে। তো আলোকবাহী তন্তুটা বার করবে পরিচ্ছেদ 2.7.3, অর্থাৎ আমাদের যখন অপটিক্স চ্যাপ্টার বার করবে সেখানে পাবে। এর গঠন ও কার্যনীতি লিখবে না, আমি বারণ করে দিয়েছি, আর যে কোনো দুটি ব্যবহার দেবে। তাহলে আগে আমি অপটিক্সের জায়গাটা বার করে আলোকবাহী তন্তু জায়গাটা দেখাই তোমাদেরকে যে কোনখানটা থেকে কতটা লিখবে। দেখো আমরা আলোর প্রতিসরণ বলে যে চ্যাপ্টার আছে না, এইখানটা বার করবে। এই আলোর প্রতিসরণ চ্যাপ্টারে আলোকবাহী তন্তুটা পাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে এটা ঘটে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পরে দেখবে পাবে, যেমন আমার এই বইটাতে 2.7.3-তে আলোকবাহী তন্তুর কথা বলা আছে।
কতটা লিখবে না, তোমরা বেশি লিখো না। আলু বাই তন্তুর এই যে আলো সরলরেখা বরাবর চলে এবং অন্য স্থানে পাঠানো সম্ভব, এইখান থেকে তোমরা এই অন্য স্থানে পাঠানো যায় এতটা পর্যন্ত লিখলে আলু বাই তন্তুর কথা উল্লেখ করা হয়ে যাবে। গঠন কার্যনীতি একদম লিখবে না। আর আলু বাই তন্তুর এখানে ব্যবহারটা ইউজ করবে। অনেকগুলো ব্যবহার আছে, তুমি তোমার মতো করে চয়েস করবে। ডিজিটালের গল্পটা বলবে যে ডিজিটাল সংকেত পাঠানোর জন্যে আজকে ব্যবহার করা হয়, তারপরে তোমার সার্জারি ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সব কথাগুলো লিখে দিলেই হবে। এরপরে কোশ্চেন কী ছিল দেখো, 5.9.2-তে আমাদের পরের কোশ্চেন ছিল আলোক বায়ু তন্তুর পর তামা তারের তুলনায় তন্তুর তারের সুবিধা। দেখো এরপরেই দেখো কোশ্চেনের সলিউশনটা দেওয়া আছে, তামা তুলনায় তন্তুর তারের সুবিধা কী কী সুবিধা আছে সেগুলো তুমি লিখে নিলে। হ্যাঁ, যে কোনো এখানে 8টা দিয়েছে, তুমি এখানে 5টার মতো অ্যাড লিখবে। সংকেত পাঠানোর জন্য কম ক্ষমতার প্রয়োজন হয়, পাঠানো সংকেতের শক্তি ক্ষয় কম হয়, ইনফরমেশান বহন করার ক্ষমতা প্রায় 1000 গুণ হয়। তো এইগুলোকে লিখে নেবে। তাহলে আলোকবাহী তন্তুর ব্যাপারটা বললাম, এক্সামে আসে, খুব ইম্পর্টেন্ট। আলোকবাহী তন্তুর পরে আছে দেখো অথবাতে 11 অথবাতে বলা আছে প্রমাণ করো উত্তর লেন্সে ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি D1 ও D2 হয় তবে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে রিপিট করে নাও এবং প্র্যাকটিস করে নাও। D = √D1 D2। তাহলে এই প্রমাণটা তোমরা অপটিক্স অর্থাৎ আলো চ্যাপ্টারে যদি তোমরা বার করো তাহলে পাবে। সেটা কি লেন্স চ্যাপ্টারে পরিচ্ছেদ 3.21 এর 4 নম্বর প্রমাণটা। তাহলে লেন্স চ্যাপ্টারটা বার করে নিই একবার। লেন্স চ্যাপ্টারটা কোনখানটা আছে দেখো, আলোর প্রতিসরণের পরেই লেন্সের চ্যাপ্টারটা পাবে। তো সেখানে 3.21 এই পরিচ্ছেদ একবার বার করে দেখিয়ে দিতে হবে। তোমরা জানো অবশ্যই, তাও একবার দেখে নাও কতটা থেকে কতটা লিখতে হবে। দেখো D = √D1 D2 দিতে পেরেছো আশা করি। যে এখানে দেখো 4 নম্বরে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার যদি D1 ও D2 হয় তবে বস্তুর আকার D = √D1 D2। এখানে ধরা যাক থেকে লেখা শুরু হবে। এই ধরা যাক থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে যে আমাদের মোট 5টা প্রমাণ আছে সবগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে শেষ দিকে 3টে তো খুবই ইম্পর্টেন্ট। D = √D1 D2। এর চিত্র কোনটা দেবে, এই চিত্র হচ্ছে এটা, কারণ চিত্র না দিলে ক্যালকুলেশন কিছু হবে না, তুমি বুঝতে পারবে না কী করে হবে। তাহলে এইটা হচ্ছে এই চিত্র, আর চিত্র দেখে পরে এই ধরা যাক থেকে শুরু করে দেবে, এই ধরা যাক থেকে। হ্যাঁ, তো এটা দেখে নাও, এটা দাগ নিয়ে নেবে। এরপরে তোমরা দেখো পরের কোশ্চেন কী আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, এরপরে কোশ্চেন আছে 12 বিচ্ছুরণহীন বিচ্যুতি শর্ত প্রতিষ্ঠা করো। বিচ্ছুরণহীন বিচ্যুতি প্রতিষ্ঠা করতে বলেছে এবং এক্ষেত্রে আলোকরশ্মি মোট চ্যুতি কোণ নির্ণয় করো। এই জায়গাটা দেখবে, এই জায়গাটা কোথায় পাচ্ছ তোমরা, আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ যে চ্যাপ্টার আছে সেই পরিচ্ছেদে 4.5-এর চিত্র আঁকবে এবং ধরা যাক থেকে ওমেগা ডেল্টা সমান ওমেগা ড্যাশ ডেল্টায় এই বিচ্ছুরণ না হওয়ার শর্ত এটা লিখতে হবে, আর তার সাথে মোট চ্যুতি রাশিমালা। তাহলে 4.5 আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ, এই জায়গাটা বার করে নাও। আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ 4.5-এ দেখে নাও। দেখো এই যে 4.5 বেরিয়েছে বিচ্ছুরণহীন বিচ্যুতি, এই যে দেখতে পেয়েছো, এটা পুরোটা লিখতে হবে। এটা 4.5 আছে আলোর বিচ্ছুরণের জায়গাতে। এখানে ইকুয়েশন এতটা পর্যন্ত দিতে হবে। কোথা থেকে লিখবে, ধরা যাক থেকে ইকুয়েশন হবে, ছবি পারলে আঁকবে, আর মোট চ্যুতি রাশিমালাটা এতটা লিখতে হবে, মোট চ্যুতি রাশিমালাটা। তো এটা দেখে নাও, মোট চ্যুতি রাশিমালা কোনখানটা, ওর পাশে রয়েছে। এর পরবর্তী কোশ্চেনে দেখো 12 অথবাতে 12 অথবাতে দেওয়া আছে কি, যে 12 অথবাতে দেওয়া আছে আমাদের আলো সমবর্তন বলতে কি বোঝো, মানে পোলারাইজেশনটা, আর ব্রুস্টারের সূত্র খুব ইম্পর্ট্যান্ট। অপবর্তন সমবর্তন যে চ্যাপ্টার আছে সেখানে সমবর্তন কোণের দেখো একটা সংজ্ঞা আছে, 7.9 পরিচ্ছেদ। তাহলে সমবর্তন কোণ দেখো পাবে, এই যে আমি বার করছি দেখো, সমবর্তন অপবর্তন যে এখানে আছে সেখান থেকে দেখো সমবর্তন কোণ বলে দেখো দেওয়া আছে। এই ডেফিনেশনটা দিলে তোমরা, আর এই ডেফিনেশনের সাথে ব্রুস্টারের সূত্রে বিবৃতি বললে তখন বিবৃতির দেবে। এখানে কোশ্চেন কী ছিল, এখানে কোশ্চেনের সূত্রটি লেখো, মানে বিবৃতি বলেছে। তাহলে বিবৃতি দেখো এখানটা আছে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমে পরপ্রতিসরণকে সমান হয়। এটা যে ব্রুস্টারের সূত্র। অনেক সময় ব্রুস্টারের সূত্রে প্রতিষ্ঠা বলে, তখন সেক্ষেত্রে ছবি এঁকে উপরে যে ছবিটা রয়েছে দেখতে পেয়েছো, এই ছবিটা এঁকে পরে এর সলিউশন করতে হয়। তো এটা হচ্ছে ঘটনা। এরপরে কোশ্চেন দেখো, এখান থেকে ম্যাথ প্রবলেমও আছে। এরপর ছিল পোলারয়েডের দুটি ব্যবহার উল্লেখ করো। তার পোলারয়েডের দুটি ব্যবহার, ওই দুটো পাতা যদি তুমি পাল্টিয়ে নাও অর্থাৎ উল্টিয়ে নাও, উল্টালে দেখো এইখানটাতে রয়েছে পোলারয়েডের ব্যবহার। তা পোলারয়েডের সানগ্লাসে ব্যবহার করা হয়, আমাদের উন্নত সানগ্লাসে কাঁচের পরিবর্তে ব্যবহার করলে চোখ আরামদায়ক হয়। পোলারয়েডের চশমা মনে হয় তোমরা জানো, পড়েছো,
তো সেই জায়গায় এটা ডিটেলসের গাড়ি হেডলাইট ইউজ করা হয়, জানলার স্ক্রিনে ইউজ করা হয়। এখানে 2-3টে তোমরা পয়েন্টকে অ্যাটেন্ড করবে। এরপরে কোশ্চেন ছিল কি, এরপরে কোশ্চেন ছিল আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, উপযুক্ত ব্যাখ্যা সহ। আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে এটা আমাদের কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে দেখো পরিচ্ছেদ 1.3.2 এর প্রথম 3টি পয়েন্টকে লিখবি। তাহলে দেখে নাও কোয়ান্টাম তত্ত্ব দেখি। তাহলে কোয়ান্টাম তত্ত্ব দেখো, তারপরে আছে অপটি শেষ করার পর এই যে কোয়ান্টাম তত্ত্ব বেরিয়ে গেছে। এই কোয়ান্টাম তত্ত্ব পেরিয়ে যাওয়ার পর এখানে আইনস্টাইন আলো তড়িৎক্রিয়ার সমীকরণ, যেটা খুব ইম্পর্টেন্ট। আর তারপরে এর ব্যাখ্যাগুলোতে এখানে প্রথম 3টে পয়েন্টকে ইউজ করতে হবে। দেখে নাও কোথা থেকে বলছি, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলো তড়িৎক্রিয়ার ব্যাখ্যা। যে ব্যাখ্যাতে 1, 2 এবং 3 এই 3টে পয়েন্টকে তোমরা যদি রেডি করে নাও কোনো অসুবিধা নাই। এই 3টি পয়েন্ট তোমাকে জানতে বলেছে, অল্প অল্প করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে মেন ইকুয়েশনগুলো তোমরা দিবে। অথবাতে কী দেওয়া আছে দেখো, অথবাতে বলা আছে এই কোশ্চেনটায় যে ভি বিভবে ত্বরান্বিত একটি ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা। আচ্ছা, ভি বিভবের উপর দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য মানে কোনটা বলো তো? এই যে ওর পরে কিছুটা পরে দেখো দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের ল্যামডা সমান 12.27/√v, এই যে প্রতিষ্ঠা আছে না, এই কোশ্চেনটি তোমাকে জানতে বলেছে। এই যে গতিশীল ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য যেখানে ল্যামডার মান 12.27/√v, এই প্রমাণটি তোমাকে রেডি করতে হবে। ভালো করে রেডি করে নাও, ভ্যালুগুলো বসাবে। এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, ইলেকট্রনের চার্জের মানটা, ইলেকট্রনের মাস, তার সাথে √v ক্যালকুলেশন করলে তোমরা আরামসে পারবে। আশা করি তোমরা প্র্যাকটিসও করেছো, এটা রেডি করে নেবে। এই কোশ্চেনটির সলিউশন হচ্ছে এটা। এরপরে তারপরে কোশ্চেন কী আছে, কোয়ান্টাম তত্ত্ব তো হয়ে গেল। কোয়ান্টাম তত্ত্বের পরে আমাদের 13 কোশ্চেনে দেখো আইনস্টাইনের সমীকরণ তো হয়ে গেছে, ডিবগলি হলো। এর সাথে বি এর একটা কোশ্চেন ছিল যেখানে ভি 300 ভোল্ট দেওয়া থাকলে ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। রেডিমেড মান কত, ভি যদি 300 ভোল্ট থাকে ল্যামডা সমান 12.27/√v, বি এর জায়গায় 300 বসিয়ে দাও, ক্যালকুলেশন যেটা হলো অ্যাংস্ট্রম, ব্যাস সূত্র হয়ে গেছে। 14 কোশ্চেন দেখো, 14 কোশ্চেনে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে এবং এর সাথে ভর ত্রুটি সম্পর্ক। নিউক্লিয় বন্ধন শক্তি যেটাকে ডেলএম দিয়ে ডিনোট করা হয়, বাইন্ডিং এনার্জি বলা হয়। পারমাণবিক নিউক্লিয়াসের চ্যাপ্টারটা আছে না, ওর পরে দেখো তোমরা পাবে যে পারমাণবিক নিউক্লিয়াস, পরমাণুর পরের চ্যাপ্টার পারমাণবিক নিউক্লিয়াস, সেখান থেকে বন্ধন শক্তি ব্যাপারটা পাবে। হ্যাঁ, এটা বার করে দিই তোমাদের জন্য, তোমরা দেখে নাও কোনখান থেকে কতটা লিখতে হবে। এই যে বন্ধন শক্তি দেখো বেরিয়ে গেছে, 2.4-এ আছে নিউক্লিয়াসে বন্ধন শক্তি। বন্ধন শক্তি কাকে বলে আর বন্ধন শক্তির সাথে ভর ত্রুটির সম্পর্ক। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমাদের এই ডেলি সমান ডেলএম ইন্টু সি স্কোয়ার এতটা পর্যন্ত লিখতে হবে। সামনে থিওরির এই জায়গাটা বাদ দিতে পারো। হ্যাঁ, এইখান থেকে লিখতে পারো ভর শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে, এইখান থেকে স্টার্ট করতে পারো। সামনে এতটা জিনিস না লিখলেও কোনো অসুবিধা নাই, এখান থেকে এই জিনিসটা লিখলে যে ভর শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, তারপর ক্যালকুলেশন নিয়ে ফাইনালি দিলে যে ডেলি সমান ডেলএম ইন্টু সি স্কোয়ার, ডেলএমটাকে ভর ত্রুটি বলা হয়। ব্যাস এইটুকুই। নিউক্লিয়াসের বন্ধন শক্তির পরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে অথবাতে একটা পরমাণুর উপরে কোশ্চেন ছিল। সেই অথবা কোশ্চেনটা কি আছে দেখো, বলছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি n=5 কক্ষপথ থেকে ঝাঁপ দিয়ে n=1 কক্ষপথে গেল। এর ফলে একটি ফোটন নির্গত হলো। এই ফোটন নির্গত হওয়ার ফলে হাইড্রোজেন পরমাণু প্রতিক্ষেপ বেগ কত হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অঙ্কগুলো আমি সব সলিউশন করে দেখেছি। তাহলে n=5 থেকে n=1 আমরা রিডবার্গ ধ্রুবকের ওইখানটাতে আমরা লাইম্যান বামা প্যাসেন ব্রাকেট ফান্ড এই যে সূত্রগুলো পড়েছি সেখান থেকে লিখছি 1/λ সমান r ইন্টু 1/1² মাইনাস 1/5²। এখানে আরটাকে রিডবার্গ ধ্রুবক আর যার মান এখানে বলে দেওয়া আছে কত, 1.097 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। মানটা এম অফ এইচ মানে হাইড্রোজেনের ভ্যালুটা দেওয়া আছে 1.67 ইন্টু 10⁻27 কেজি। এবং মানটা যখন বসাচ্ছি 1/1²/5², সেখান থেকে ল্যামডার মান আসে 25/24 ইন্টু আর, ক্যালকুলেশন করলে আসে 0.949 ইন্টু 10⁻7 মিটার বা 94.9 ন্যানোমিটার। ইকুয়েশন হলো। তা বেগ বার করতে বলেছে, তাহলে গতিশক্তি কত হবে? E2 - E1 সমান এইচ নিউ, কারণ আমরা জানি সেটা কোয়ান্টাম থেকে ই সমান এইচ নিউ হয়। তাহলে নিউটাকে আমরা কিসে ভাগ করতে পারি না, hc/λ করে, কারণ এইমাত্র ল্যামডা বেরিয়েছি। তাহলে ল্যামডা বার করলে ই এর ফাইনাল রেজাল্টটা আসে কত, 20.946 ইন্টু 10⁻19 জুল। এরপরে আমরা জানি কি ই সমান হাফ mv², এটা আমরা জেনে গেছি। তাহলে ই সমান হাফ mv² হলে গতিশক্তি থেকে জানি, তাহলে v² সমান কত হবে, √2e/m।
তাহলে ই এর যে মানটা সেটা বসলো, বা এম এর যে মানটা দেওয়া আছে সেটা বসলো, ফাইনালভাবে ইকুয়েশন করলে এর মানটা আসে 50084.927 মিটার পার সেকেন্ড, যেটা 5.0084,927 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশনটি ভালো করে খাতায় লিখে নাও, ঠিক আছে? ক্যালকুলেশন তোমাদেরকে দেখছি, ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। এছাড়া তোমরা যদি বাই করতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এরপর 14 পর 15 কোশ্চেন আছে। 15 কোশ্চেন কী বলা আছে? 15 কোশ্চেন দেওয়া আছে যে পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে একটি অর্ধ তরঙ্গ একমুখী কারকে বর্তনী আঁকো, এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ চিত্র এঁকে দেখাও। খুব ইম্পর্টেন্ট, এটা সেমিকন্ডাক্টরের জায়গা। পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। অর্ধ তরঙ্গ আমাদের পূর্ণ তরঙ্গ আর অর্ধ তরঙ্গ দুটো হয়, তো অর্ধ তরঙ্গের ক্ষেত্রে বর্তনী আঁকো আর ইনপুট আর আউটপুট ভোল্টেজ। তাহলে তোমরা এখান থেকে পরিচ্ছেদ 1.3-তে এটা পেয়ে যাবে, পরিচ্ছেদ 1.3-তে। আমি বার করে তোমাদের দেখিয়ে দিই কোনখান থেকে কতটা তোমাদের লিখতে হবে। দেখো, আমাদের সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা প্রথমে বার করো। সেই চ্যাপ্টারটা বার করে পরে অর্থাৎ লাস্টের দিকে আছে ডিজিটালের আগেটাতে। এরপর এইখান থেকে তোমরা উল্টিয়ে দেখো অর্ধ তরঙ্গের একমুখীকরণ আর মানে অর্ধ তরঙ্গ একমুখীকরণ আর পূর্ণ তরঙ্গ একমুখীকরণ আছে। এটা হাফ ওয়েভ রেক্টিফিকেশন আর ফুল ওয়েভ রেক্টিফিকেশন বলা। তো তোমাকে জানতে চেয়েছে একমুখীকরণ। তাহলে একমুখীতে প্রথমে বর্তনী চিত্র অঙ্কন করলে, তারপর উপরে যে চিত্র সেটা হচ্ছে ইনপুটের আর নিচে হচ্ছে আউটপুট, সাথে তুমি একটু লিখে দিলে ব্যাস এনাফ। লেখাটা কতটা পর্যন্ত হবে? জাস্ট উপরের এই অর্ধতরঙ্গ একমুখীকরণের চিত্র দেওয়া আছে, পিএন সংযোগ পরিবর্তিত ধনাত্মক অর্ধচক্রের ক্ষেত্রে ফরওয়ার্ড ব্যাস অর্থাৎ সমব্যাস হয়, ঋণাত্মক ক্ষেত্রে বিপরীত ব্যাস হয়, ব্যাস এইগুলো লিখে দিলে তোমার এনাফ। কতটা পর্যন্ত? একে অর্ধতরঙ্গের একমুখীকরণ বলা হয়। তো এইটি তোমাকে জানতে চেয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, এর সাথে পূর্ণ তরঙ্গ একমুখীকরণটাও পরীক্ষাতে আসে। ঠিক, এরপরে তোমাদের দেখে নাও পরবর্তী কোশ্চেন কী আছে 16তে। জেনার ডায়োড কীভাবে রোধের প্রান্তে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে বর্তনীর চিত্র সহ। মানে জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রণ কেন করা হয়? তো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে এটা কোথা থেকে পাবে? এটা পাবে তোমরা এই যে আমাদের অর্ধ পরিবাহীটা পড়লাম, অর্ধ পরিবাহী পড়ার পর এই যে ডায়োডের জায়গাটা পাবে, দেখো জেনার ডায়োড অর্ধ তরঙ্গ একমুখীকরণে পরে আছে। দেখো জেনার ডায়োড 1.4-এ আছে। জেনার ডায়োডের পর যদি পরে পেজটা বার করো বা তোমাদের ক্ষেত্রে দেখে নিবে কোথায় আছে, দেখো জেনার ডায়োডের ব্যবহার ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে, এরকম একটা কোশ্চেন আছে। দেখো, তো এই যে হেডিংটা রয়েছে এই হেডিংয়ে এই ছবিটি প্রথমে আঁকতে হবে। ছবিটি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটি এঁকে পরে ব্যাখ্যাটা দিতে হবে। এই ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট, এতটা পর্যন্ত দিতে হবে। ইনপুট ভোল্টেজ বৃদ্ধি পেলে আরএস অর্থাৎ সিরিজের রেজিস্ট্যান্স তথা জেনার ডায়োডের মধ্যে দিয়ে গেলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়, এখান থেকে ভোল্টেজ নিয়ন্ত্রণ বলা হয়। ঠিক আছে, এতটা পর্যন্ত তোমাদের লিখে নিলে সেক্ষেত্রে জেনার ডায়োডে ভোল্টেজ নিয়ন্ত্রণ হিসেবে কেন ব্যবহার করা হয় তার ডিটেলস দেওয়া থাকবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেন হচ্ছে যে অথবা দিয়ে পরে বিশ্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কাকে বলে, একে কেন ইউনিভার্সাল গেট বলা হয় তা উপযুক্ত তথ্য প্রমাণ সহ ব্যাখ্যা করো। খুব ভালো কোশ্চেন। বিশ্বজনীন গেট কাকে বলে? ন্যান্ড গেট এবং নর গেট কি? ন্যান্ড এবং নর গেট কি? তো ন্যান্ড গেট, এবং এটা আমি থিওরিটা লিখে দিয়েছি। দেখো যে ইউনিভার্সাল গেট বা বিশ্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেটকে বিশ্বজনীন গেট বলা হয়। কারণ হচ্ছে তিনটি মৌলিক গেট কী কী বলে দাও? একটা অর গেট, একটা অ্যান্ড গেট এবং একটা নট গেট। এই যে কোনো একটিকে বারবার ব্যবহার করলেও সব ধরনের লজিক গেট তৈরি করা যায় না, তবে অর, অ্যান্ড ও নট গেট এর সমন্বয়ে নর গেট এবং ন্যান্ড গেট তৈরি করা যায়। বহু সংখ্যক নর গেট অথবা ন্যান্ড গেট দেওয়া থাকলে সব ধরনের বেসিক গেট পাওয়া যায়, আর এই জন্য ন্যান্ড গেট বা নর গেটকে আমাদের ইউনিভার্সাল বা বিশ্বজনীন গেট বলা হয়। এবার বলেছে একটা ব্যাখ্যা সহ বলেছিল, তাহলে ন্যান্ড গেট থেকে কীভাবে একটা বেসিক গেট আসছে সেটা দেখিয়ে দিয়েছি। দেখো এখানে দুটো ইনপুট এ আর বি, তার রেসপেক্টে একটা অ্যান্ড দিয়েছে এবং এখানে গোল করে দেওয়া মানে নট লাগানো আছে। তাহলে এখানে হচ্ছে ন্যান্ড গেট কাজ হচ্ছে, সেইখান থেকে আর একটা অ্যান্ড গেট ইউজ করলে এবং তার সাথে আর একটা নট ইউজ করলে তাহলে কী লিখতে পারা যায়? প্রথমে এখানটায় এ ইন্টু বি এর বার হয়ে গেল, আর এখানে যেহেতু নট আছে মানে কি এ ইন্টু বি তার ডবল বার হবে, আর ডবল বার হয়ে যায় মানে উঠে যায়, কারণ আমরা বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ থেকে সেটা জানি যে এ ইন্টু বি এর ডবল বার থাকলে ডবল বারটা পুরোটা উঠে যায়। আর সিঙ্গেল বার থাকলে তখন ডি মর্গানস লতে কি আসে? এ বার প্লাস বি বার আসে। তাহলে এই ছিল গ্রুপ সি এর কোশ্চেনের সলিউশন। এরপর গ্রুপ ডি আসছে অর্থাৎ 5 নম্বরে যে কোশ্চেনগুলো। 5 নম্বরের মধ্যে প্রথমে কারশফের সূত্রের উপর একটা কোশ্চেন থাকবে, কি তোমরা ওইখান থেকে অনেকগুলো অঙ্ক বা কারশফের সূত্র দেখে নেবে।
প্রথমে আছে 17 এতে কারশফের সূত্রের সাহায্যে চিত্রসহ হুইস্টন ব্রিজের প্রতিমিত হওয়ার শর্ত লেখো। ঠিক আছে, প্রতিমিত হওয়া যেটা ব্যালেন্স বলে, ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশন কীভাবে আঁকছি দেখো। কারশফের সূত্র প্রয়োগ করে, কারশফের সূত্র এখানে কাজে লাগানো হচ্ছে। প্রথমে হুইস্টন ব্রিজে প্রতিমিত হওয়ার শর্তটা, তার জন্য ছবি আঁকলাম, এটা হুইস্টন ব্রিজের শর্ত। ছবি পি কিউ আর আর এস, এখানে কী হয়, যখন পি বাই কিউ সমান আর বাই এস হয়ে যাবে তখন গ্যালভেটের মধ্যে কোনো কারেন্ট চায় না, কিন্তু পি বাই কিউ সমান আর বাই এস এটাই প্রমাণ করতে হবে। এখানে তড়িৎচালক বল ই নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখো প্রতিমিত হওয়ার শর্ত হচ্ছে কি আইজি অর্থাৎ গ্যালভেটের মধ্যে কোনো কারেন্ট যাবে না। কারশফের দ্বিতীয় সূত্র কেসিএল হয় আর কেভিএল হয়। কেভিএল মনে হচ্ছে দ্বিতীয় সূত্র, যেখানে লুপ ধরে কাজ করতে হয়। দেখো এ বি ডি এ, এটা হচ্ছে প্রথম লুপ ধরলাম। এই প্রথম লুপে দেখো এ থেকে বি বরাবর I1 কারেন্ট যাচ্ছে পজিটিভ বরাবর, তাহলে I1 ইন্টু কত রোধ আছে না পি। আর এর রেসপেক্টে এইটা কী হচ্ছে, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঋণাত্মক, তাহলে মাইনাস I2R। আর এখানে কোনো ভোল্টেজ আছে এই বর্তনীর মধ্যে, লুপের মধ্যে কোনো ভোল্টেজ নাই, মানে জিরো। তাহলে এখান থেকে I1 আর I2 অনুপাত R বাই পি এলো। এরপর এই সেকেন্ড লুপ BCDB, এই লুপটার মধ্যে এই কারেন্টটি হচ্ছে ক্লকওয়াইজ আর এই নিচ দিকে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I1 ইন্টু কিউ, আর অ্যান্টি ক্লকওয়াইজে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I2 ইন্টু এস। তাহলে I1 কিউ মাইনাস I2 এস। ক্লকওয়াইজের ধনাত্মক হয়, অ্যান্টি ক্লকওয়াইজের ঋণাত্মক হয়, এইটিকে মনে রাখবে তোমরা। তাহলে I1 বাই I2 সমান এস বাই কিউ। 1 আর 2 থেকে I1 I2গুলো তুলনা করলে আর বাই পি সমান এস বাই কিউ হয়। একটু সাজিয়ে লিখলে পি বাই কিউ সমান হয় আর বাই এস। এইটি হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত হওয়ার শর্ত। তাহলে এর কোশ্চেনটি কিন্তু খুব ছোটোই ছিল, 5 নম্বরের তুলনায় অনেক ছোটো কোশ্চেনে সলিউশন হলো। কিন্তু বিয়ের কোশ্চেনে কী দেওয়া আছে সেটা দেখে নাও। বিতে বলেছে এটা হচ্ছে 2 নম্বর হলো, আর তারপর বিতে আছে 3 নম্বর একটা কোশ্চেন, একটি পোটেনশিওমিটারের সাহায্যে একটি কোষের তড়িৎচালক বল কীভাবে মাপা হয় তা বর্তনী চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে পোটেনশিওমিটারের তড়িৎচালক বল মাপার একটা ইকুয়েশন আছে। তাহলে তোমার কারশফের সূত্রাবলী, এই যে তড়িৎ সংক্রান্ত এই জায়গাটা পরিচ্ছেদ 2.2টা দেখো, আর তার সাথে চিত্রটা দেবে। তাহলে দেখে নিই একবার কারশফ বার করি আমরা। তাহলে কারশফের সূত্র তোমরা দেখতে পাবে হেডিংয়ে দেওয়া আছে, সেই কারশফের সূত্র আমরা বার করে নিলাম। সেই কারশফের সূত্র বার করার পর এখানে বিভব বিভাজক বা পোটেনশিওমিটার দেওয়া আছে। দেখো এই পোটেনশিওমিটারের পরে এখানে 3 ধরনের পয়েন্ট আছে ব্যবহার হিসাবে: পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস, আর কোষের তড়িৎচালক বল নির্ণয়। দেখতে পেয়েছো আশা করি। এই যে কোষের তড়িৎচালক বল নির্ণয়, এইটি তোমার কাছে জানতে চাইছি। তো এখানে তোমরা লিখতে শুরু করবে যে কোষটির জন্য এখান থেকে পুরোটা কতটা পর্যন্ত লিখবে না ইকুয়েশন 3 পর্যন্ত। এই যে ইকুয়েশন 3 দেওয়া আছে এতটা পর্যন্ত তোমাকে লিখতে হবে। এর সাথে তোমাদেরকে কি করতে হবে, এখানে পরিবর্তনশীল রোধের জন্য যে পোটেনশিওমিটারের যে চিত্রটা সেটা পারলে আঁকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা তোমাদেরকে রেডি করতে হবে, কোষের তড়িৎচালক বল নির্ণয়, কারণ এইটি তোমাদের কোশ্চেন দিয়েছি 3 নম্বরের কোশ্চেন। এরপরে দেখো পোটেনশিওমিটার তো হয়ে গেল। পোটেনশিওমিটারের পরবর্তী কোশ্চেন কী আছে, নষ্ট ভোল্ট অথবাদি, যেটাকে ড্রপ ভোল্ট বলা হয়, কাকে বলে। এর একটু ক্যালকুলেশন, মানে আমি এর থিওরিটা লিখে দিয়েছি। কোনো কোষের সমগ্র তড়িৎচালক বল বৈবর্তনীতে বিভব প্রভেদ হিসাবে পাওয়া যায় না। কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কোষের ভিতরে কিছু পরিমাণ বিভব নষ্ট হয়, আর একে বলে কোষের নষ্ট ভোল্ট, যেটাকে ড্রপ ভোল্ট বলা হয়। কোষের অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে, তড়িৎচালক বলের উপর, প্রবাহ মাত্রা আর বৈবর্তনীয় রোধের উপর। এই ছবিটা কেমন হয় একটু পাশে এঁকে দিচ্ছি। এটা হচ্ছে বৈবর্তনীয় রোধ হয়, এখানে তড়িৎচালক বল এবং তার সাথে অভ্যন্তরীণ রোধকে কানেক্ট করা থাকে। এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর তার সাথে ই। ঠিক আছে, এর সাথে অথবা একটা অঙ্ক দিয়েছি। অঙ্কগুলো মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটারে ভালো করে প্র্যাকটিস করে যাবে। মিটার ব্রিজে বাম এবং ডান পাকে 8 ওহম এবং 4 ওহমের রোধ যুক্ত আছে। 8 ওহম রোধের সমান্তরালে এক টুকরো তার শান্ট হিসাবে কাজ করে। শান্ট মানে সবসময় তার সাথে প্যারালাল কানেক্ট করা। তো বাম প্রান্তে থেকে তখন 60 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, শান্টের রোধ কত হবে। তাহলে দেখো আমাদের মিটার ব্রিজের ক্ষেত্রে লেখা যায় আর বাই এস এর মানটা কত হচ্ছে, এখানে অনুপাতে বাম ফাঁক আর ডান ফাঁকে 8/4 ওহম। এখন 8 ওহমের সাথে শান্ট লাগানো হচ্ছে, তাহলে 8 ওহমের সাথে যদি শান্ট লাগায় তাহলে সমান্তরাল অবস্থায় তুল্য রোধ কত হয়, আরপি। আর আরপিটা কত হবে না 8 × S/8 + S। আর এসটাকে এখন শান্ট ধরছি, এখানে এস হচ্ছে এসের ভ্যালু, আর এখানে এস মানে শান্টের মান। তাহলে এখন আর এর জায়গায় কোন ভ্যালুটা বসাবো, আরপির ভ্যালুটা বসাবো, তাহলে 8S/8 + S। আর এসের জায়গায় ভ্যালুটা কত আছে 4 ওহম। এবং বাম প্রান্ত থেকে কত দূরে আমরা দেখতে পেলাম না, সেটা হচ্ছে 60। তাহলে এল দৈর্ঘ্যটা কি না বাম প্রান্ত থেকে L/100 - L, এর ইকুয়েশনে পাই। তাহলে 60/40, কারণ 100 - 60 মানে 40 হয়ে যায়।
শূন্য শূন্য কাটলাম, 4 4 কাটলাম, ক্যালকুলেশন করলাম, এস এর মান হলো 24। তাহলে এখানে এস বলতে কোনটার কথা বলছি? শান্টের মানটা। তাহলে শান্টের মান কত পাওয়া গেল? 24 ওহম। অঙ্কটা কীভাবে করলাম খাতাতে একটু লিখে নেবে। মিটার বিজে বাম পাক আর ডান পাকের উপর ভ্যালুটা দেওয়া ছিল, এবার প্রথম পাকের উপরে কী ছিল? একটা শান্টকে এক টুকরো তার দিয়ে লাগানো আছে, তা সেটি বার করতে হবে। ক্যালকুলেশন এটা। এছাড়া মিটার বিজের আরও অনেক ধরনের অঙ্ক হয়, প্রত্যেকটা টাইপ রেডি করে যাবে, নাহলে কিন্তু এখান থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে না, কারণ কার সব থেকে অঙ্ক আসে। ঠিক আছে, এরপরে দেখো 18 কোশ্চেন, আবেশী প্রতিঘাত এবং ধারকী প্রতিঘাতের তুলনা করো। এটা প্রথম কোশ্চেন ছিল 18 এতে দেখো আমি সলিউশন করে দেখিয়েছি, এটা ভালো করে দেখো না। আবেশী প্রতিঘাত এবং ধারকী প্রতিঘাত। প্রথম হচ্ছে কি, আবেশী প্রতিঘাতের ক্ষেত্রে ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য 90 ডিগ্রি হয়, আর ধারকীর ক্ষেত্রে দশা পার্থক্য -90 ডিগ্রি হয়, ঋণাত্মকে থাকে। আবেশী প্রতিঘাতের সাধারণ সমীকরণ ওমেগা এল, এবং যে ক্ষেত্রে এক্স এল ইকুয়ালস টু ওমেগা এল ধরা হয়। আর ধারকী প্রতিঘাতের ক্ষেত্রে সাধারণ সমীকরণ এক্স সি সমান 1/ওমেগা সি ধরা হয়। ব্যাস, দুটো দিয়ে দিলাম। এর ক্ষেত্রে ইকুয়েশন, এর ক্ষেত্রে ইকুয়েশন, এ দশা পার্থক্য 90 ডিগ্রি হয়, আর এটা -90 ডিগ্রি। এবার বিয়ের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বিয়েটা, যে যদি ক্যাপিটাল ই, হ্যাঁ এটা এরপর বিয়ের কোশ্চেন ছিল যে ক্যাপিটাল এল স্বাবেশাঙ্ক বিশিষ্ট একটি আদর্শ আবেশকের দু প্রান্তের মধ্যে একটি এসি উৎস ই সমান E0 সাইন ওমেগাটি প্রয়োগ করা হলে গাণিতিকভাবে প্রমাণ করো যে ভোল্টেজ যে তড়িৎ প্রবাহ π/2 দশাকোণে পিছিয়ে থাকবে। ভালো কোশ্চেন ছিল। তাহলে শুধুমাত্র আদর্শ আবেশক মানে এমন একটা ইকুয়েশন নিতে হবে যেখানে শুধু আবেশ থাকবে। তাহলে শুধু আবেশের ক্ষেত্রে কীরকম হয় দেখে নাও, এটা তোমাদের থিওরিতে পেয়ে যাবে। এসির ক্ষেত্রে যে এখানে কারেন্ট যাচ্ছে, এই জায়গাটা ইন্ডাকটেন্স ইউজ করা আছে, এবং এর মধ্যে দিয়ে যে তড়িচালক বলটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইএল, আর এখানে একটা এসি প্রবাহকে নেওয়া হয়েছে, এইরকম চিহ্ন থাকা মানে এসি প্রবাহ, সেটা হচ্ছে ই। তাহলে দেখো বইয়ের মধ্যে ইকুয়েশন কী দেওয়া আছে? ই সমান E0 সাইন ওমেগাটি। তাহলে এখানে কিন্তু ভি সমান V0 ইউজ করতে পারবো না, এখানে কি বললাম? ই সমান E0 সাইন ওমেগাটি। তাহলে ই ভি এবং ই এই দুটোর মান তো সমান, আর এটা সমান কি E0 সাইন ওমেগাটি। ভিই যদি বার করি তাহলে সেটা কী হবে? E0 সাইন ওমেগাটি মাইনাস এল ইন্টু ডিআইডিটি। ডিআইডিটিটা কেন হলো না? আবেশের জন্য আমরা এল ইন্টু ডিআইডিটি ইউজ করতে পারি, আর এটা কিন্তু মাইনাস হয়, যার জন্য মাইনাস হলো, না হলে প্লাসই থাকতো। আমাদের যেহেতু কোনো রোধ ইউজ করা হয় না এই বর্তনী ক্ষেত্রে, তা 8টা 0, আর 8টা 0 মানে ভিই সমান IR হয় ওহমের সূত্র থেকে, তাহলে এই পার্টটা পুরো 0। তাহলে E0 সাইন ওমেগাটি মাইনাস এল ইন্টু ডিআইডিটি সমান হয়ে গেলো 0। এল ইন্টু ডিআইডিটিকে এক সাইডে করলাম, E0 সাইন ওমেগাটিকে এক সাইডে নিয়ে এখান থেকে ডিআই এর মান বার করলাম, এখান থেকে আয়ের মান বার করে একটা কনস্ট্যান্ট আমি ইউজ করে দিলাম। তাহলে এইখান থেকে ফাইনালভাবে দেখো উত্তর এলো কস ওমেগাটি প্লাস কে। কসকে আমরা সাইনে কনভার্ট করছি, তাহলে কি লিখবো? সাইন 90 মানে ওমেগাটি মাইনাস 90 ডিগ্রি প্লাস কে, আর মাইনাস E0/ওমেগা এল, এই যে পার্টটা রয়েছে, এই যে এখানে মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, এই যে মাইনাসটা, তো মাইনাস ওমেগা E0/ওমেগা এল এই পার্টটা এখানটাতে ইউজ করা হচ্ছে। দেখো তাহলে এখান থেকে আই সমান I0 সাইন ওমেগাটি মাইনাস 90 ডিগ্রি হয়ে গেল। এই জায়গা থেকে আমরা এরপর লিখতে পারি কি না, এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে তাহলে আই সমান I0 সাইন ওমেগাটি মাইনাস 90 ডিগ্রি। তাহলে ইএলটা যদি ওয়াই অ্যাক্সিস আর আইটা যদি এক্স অ্যাক্সিসে ধরি, তাদের মধ্যে ডিফারেন্স কত? 90 ডিগ্রি। এখানে দেখো বেরোলো কি ওমেগাটি মাইনাস 90 ডিগ্রি, মাইনাস মানে পিছনো কেস, আর তার জন্য E0 সমান I0 ওমেগা-এল হলো, অর্থাৎ ভোল্টেজ ই এর সাপেক্ষে প্রবাহ আই π/2 বা 90 ডিগ্রি কোণে পিছিয়ে আছে। তাহলে এইটি হচ্ছে সলিউশন, খাতায় লিখে নেবে। এরপরে অপশান সি, মানে কোশ্চেন সিতে কী বলেছে? কোশ্চেন সিতে ছিল আমাদের এই যে কোশ্চেন সি, আবিষ্ট তড়িৎ প্রবাহ কাকে বলে? আবিষ্ট তড়িৎ প্রবাহ তোমরা যদি পরিচ্ছেদ বার করো তড়িৎচুম্বক আবেশ, সেইখানে 1.1-এ আছে, যেটা তোমাদেরকে আমি বার করে দেখিয়ে দিচ্ছি। তড়িৎচুম্বক আবেশে দেখো, তড়িৎচুম্বক আবেশ প্রথম দিকে অর্থাৎ ম্যাগনেটের জায়গাতে আছে, সেই তড়িৎচুম্বক আবেশটা বার করো, যেটা ইউনিট 4-এর মধ্যে পড়ে, আর একদম প্রথমে আছে দেখো, এটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। এই তড়িৎচুম্বক আবেশের এই যে এখানে দেখো দেখছি আবিষ্ট তড়িৎ প্রবাহ, একটি চৌম্বক ক্ষেত্র এবং একটি বদ্ধ পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ চলে তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। এই তো কোশ্চেন উত্তর। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কোশ্চেন দেখো, আবিষ্ট তড়িৎ প্রবাহ তো হলো। আবিষ্ট তড়িৎ প্রবাহ পরে আমাদের ফ্যারাডের সূত্র ছিল অথবাতে, সেই ফ্যারাডের সূত্র তোমরা বইয়ে পেয়ে যাবে। তড়িৎচুম্বক আবেশের চ্যাপ্টার 1.4.1 আছে, এখানে আবিষ্ট তড়িৎ চালক বলে রাশিমালাটা লিখতে হবে। তাহলে ফ্যারাডের সূত্র বার করো। দেখে নাও, তো এখানে কী ছিল? তড়িৎচুম্বক আবেশ। তাহলে তড়িৎচুম্বক আবেশ বার করি থিওরিতে।
তড়িৎচুম্বকীয় আবেশ। এই যে তড়িৎচুম্বক আবেশ ইউনিট 4-এ আছে, দেখো ইউনিট 4-এ তড়িৎচুম্বকীয় আবেশটা বার করে নাও, ওইখান থেকে ফ্যারাডের সূত্রটি লিখে নিতে হবে। এখান থেকে এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহটা পরীক্ষাতে আসে। তো এইখানটাতে প্রথমে ফ্যারাডের সূত্র বিবৃতি দিলে, এবার লেঞ্জের সূত্র কি দেবো না, প্রথম দুটো দিলেই হবে, লেঞ্জেরটা দেওয়ার দরকার নাই। আর তার সাথে কি বলেছিল কোশ্চেনটা, যে তার সাথে কোশ্চেনটা বলা ছিল যে আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের কী প্রকৃতি জানা যায় তা লেখো। এই সূত্রে আবিষ্ট তড়িৎচালক বলের এই যে রাশিমালাটা রয়েছে সেই রাশিমালাটি এখানে লিখতে হবে, E সমান মাইনাস কে ইন্টু d∅/dt। এবার কী কী ধারণা পাওয়া যায় সেটা আমি এখানে লিখেছি। দেখো আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা হয় E সমান মাইনাস কে ইন্টু d∅/dt। ফ্যারাডের সূত্র থেকে বলা যায় প্রথম চৌম্বক প্রবাহ d∅ পরিবর্তন ঘটলে সেখানে আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। আর 2 হচ্ছে পাক সংখ্যা যত বৃদ্ধি পাবে চৌম্বক প্রবাহ এবং আবিষ্ট তড়িৎচালক বলের মান উভয়ই বৃদ্ধি পায়, কারণ পাক সংখ্যার সাথে প্রপোর্শনাল। এই দুটো জিনিস ওখানে লিখতে হবে। আচ্ছা, সি এর কোশ্চেন যদি হয়ে থাকে তাহলে এরপরে আমরা 18 কমপ্লিট হয়ে গেল আশা করি, হ্যাঁ 18 কমপ্লিট হলো সি এটা। এরপর হচ্ছে আমাদের অথবাতে 18 অথবাতে আছে তড়িৎচুম্বক আবেশে ফ্যারাড, এটা বললাম, এই সূত্র এটা বললাম। এরপর বি এটা, বি হচ্ছে E সমান 3 sin 3πt প্লাস 4 cos 3πt হলে তড়িৎচালক বলে RMS, সির সমান আর দশা, মানে এসির কোশ্চেন উত্তর। তাহলে কীভাবে করছি দেখো, এর ক্যালকুলেশনটা বার করে দেখে নেবে। E সমান 3 sin 3πt 4 cos 3πt। এরপর আমরা মানে কমন নিলাম কিভাবে, 1/, যে ভ্যালুগুলো সামনে দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো স্কোয়ার করে রুট করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে 1/√3² প্লাস 4², ব্র্যাকেটে যেমন আছে, যেহেতু এখানটা এইভাবে 1/, নিয়েছি তাহলে এখানে তো গুণ করতে হবে, কারণ কেটে গেলে যেন পূর্বেটা আসে। তো এখান থেকে 9² আর 16² রুট করে 5 আসে, ওই জন্য এখানেও সেই 5 আসে। আলটিমেট এই 5টাকে সামনে করেছি এবং 3-এর 5 ইন্টু সাইন 3πt আর 4-এর 5 ইন্টু কস 3πt। 3-এর 5কে সাইন থিটা ধরেছি, তাহলে সাইন থিটার মানটা কত ধরেছি 3-এর 5, আর কস থিটাকে কত ধরেছি না 4-এর 5। তাহলে এখানে যদি আমরা অ্যাঙ্গেল তৈরি করি তাহলে এটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5 আর এখানে 4, এটা থিটা অ্যাঙ্গেল হয়। তা ট্যান থিটার সমান কী হয় লম্ব বাই ভূমি, সেটাও আমি পরে করব। তাহলে সাইনে সাইন বি প্লাস কসে কস বি, লেখাটা এইভাবে হলো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, মানে কস অফ a মাইনাস বি 3πt মাইনাস থিটা। 3πtটিকে আমরা ওমেগা যদি ধরি তাহলে এখানে ওমেগাটা কত হচ্ছে 3π হচ্ছে। যাই হোক, তাহলে ই সমান যে আমরা জানি কি ই সমান E0 cos ω t মাইনাস থিটা, তাহলে E0 জায়গায় আমরা কত বসাতে পারি 5, তাহলে এখানে পিক ভ্যালুটা কত 5 ভোল্ট। আর RMS কত হয় E0/√2 হয়, তাহলে 5/√2, এটা হয়ে গেল। ফাই দশা কোণ কত হয় না ট্যান ইনভার্স 4/3/3π, ট্যান ইনভার্স 4/3/3π, আর এখানে কত আছে ওমেগাটা কত আছে না ওমেগাটা হচ্ছে 3π, তাহলে ট্যান ইনভার্স 4/3, হ্যাঁ তার সাথে বাই 3π হবে। এটা হচ্ছে লম্ব বাই ভূমি হয়, সরি 4/3 হবে না 3/4 হবে, 3/4 হবে, 4/3 ভুল আছে, এটা 3/4/3π। এইটি হচ্ছে ইকুয়েশন। তাহলে এখান থেকে শীর্ষ মান বার করতে হয়েছিল, শীর্ষ মান কি E0 দিয়ে ডোনেট করা হয়, RMS হয় E0/√2 হয়, আর তার সাথে পাইটা বার হবে। ইকুয়েশনটা কীভাবে করলাম, ম্যাথামেটিক্স কাজ করছে এখানটা, ভালো করে দেখে নাও, খাতায় লিখে নাও। এবং 19-এর এর কোশ্চেন অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো 1/v প্লাস 1/u সমান 1/f। 2000 আমাদের 23-এ পড়ে গেছে, এটা কিন্তু আর এই বছরের জন্য ইম্পর্টেন্ট নয়। কী ছিল এটা, অবতল দর্পণেতে প্রমাণ করো, সেটা 1/v প্লাস 1/u সমান 1/f। তোমরা টেক্সট বুক যদি বার করো আলোর প্রতিফলন, সেইখানে পরিচ্ছেদে 1.11-এ পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে অবতল দর্পণ ক্ষেত্রে। এরপরে লেন্স নির্মাতা ফর্মুলা, এটা ছিল বিতে, লেন্স নির্মাতা সূত্রটি প্রতিষ্ঠা করো, এটাও তোমরা পেয়ে যাবে। এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লেন্সের পরিচ্ছেদ 3.18। এই লেন্স নির্মাতাটা আমি দেখিয়ে দিই 3.18, লেন্স নির্মাতাটা আবার দেখে নাও কতটা লিখতে হবে, কী ব্যাপার। দেখো লেন্স নির্মাতা সমীকরণ তোমরা পাবে এই যে পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র 3.18 আছে। এই যে ছবি আঁকছো, ছবি আঁকলে ছবি এঁকে পরে তোমাদের লেখা শুরু হবে এই যে চিত্র 3.7, এখানে কে কি বটে অর্থাৎ পি কি, কিউ ড্যাশ কি, কিউ কি, এগুলো লিখলে ধরা যাক থেকে স্টার্ট হবে, ধরা যাক থেকে ক্যালকুলেশন একদম এতটা পর্যন্ত লিখতেই হবে, কারণ কোনো পয়েন্ট মিস করা যাবে না, কারণ প্রত্যেকটা জায়গা ক্যালকুলেশন আছে। অনেকবার প্র্যাকটিস করো, রেডি করে নাও। আর তাছাড়া আর একটি ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে আইগেন্সের নীতি থেকে প্রতিফলনের সূত্রে ব্যাখ্যা, ওটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। আর লেন্স নির্মাতাটা কোথা থেকে বললাম সেটা বুঝতে পারলে, যে ধরা যাক থেকে শুরু করে একদম 1/f সমান μ - 1 × 1/r1 - 1/r2 এতটুকু পর্যন্ত লিখে নেওয়া।
3.18 এখানে ছিল লেন্স নির্মাতা। এর অথবাতে ছিল সুসংগত আলো উৎস কাকে বলে? কোহারেন্ট সোর্স বলা হয় এটা। তো সেটার উত্তর কী দিব না, আলোক উৎস দুটি থেকে নিশ্চিত তরঙ্গগুলি দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকতে হবে। একটি তরঙ্গে দশার কোনো পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে অন্যটিরও দশার যেন পরিবর্তন ঘটে। আর এই ধরনের উৎস দুটিকে তখন আমরা কি বলবো? সুসংগত উৎস বা কোহারেন্ট সোর্স। তারপরে একটা ম্যাথ প্রবলেম ছিল। ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য আলো ব্যবহার করলে পর্দায় একটি অংশে 12টি পটি পাওয়া যায়। আলো তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন করে 400 ন্যানোমিটার করা হলে কতগুলি পটি পাওয়া যাবে? খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আছে 600 ন্যানোমিটার আর পটির সংখ্যা n1 আছে 12টি। ঝালরের প্রস্থ ধরে নিলাম y1। আর দ্বিতীয় ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য 400 ন্যানোমিটার, পটির সংখ্যা হচ্ছে y2 ধরলাম এবং পটির সংখ্যা n2 ধরলাম আর ঝালরের প্রস্থ হচ্ছে y2। আমরা ইয়ংয়ের রেখাচিত্র থেকে জানি কি, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে y সমান d ল্যামডা বাই 2d। n হচ্ছে সমগ্র ঝালরের সংখ্যা nটা, এখানে n1 আর n2 ধরেছি পটির সংখ্যা। আর সমগ্র ঝালরের ক্ষেত্রে এখানে কত ধরলাম? x ধরলাম, সরি n নয় x ধরেছি। তাহলে প্রথম ক্ষেত্রে y1 সমান ল্যামডা 1 ইন্টু d বাই 2d ইকুয়েশন বসালাম। আর n1 এর মান হচ্ছে x বাই y1 আবার লিখতে পারি। এইখান থেকে আমরা দেখো মান বসাচ্ছি n1 এর জায়গায় 12, x এর জায়গায় x আর y1 এর জায়গায় এই যে ভ্যালুটা এটা পুট করেছি। এই ভ্যালুটা পুট করলে এখানটাতে উঠে যাবে উপরে, ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবে। ওইখান থেকে x এর মান বেরোলো 3600 ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এরপরে আমরা ঝালরের ক্ষেত্রে দ্বিতীয় ঘটনা করবো। তাহলে y2 সমান কত হবে? যদি y2টা বার করো তাহলে ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই 2d হচ্ছে। তাহলে এখান থেকে লেখা যায় 400 ইন্টু ক্যাপিটাল ডি বাই 2d। 400 কেন না, ল্যামডার মানটা দিলাম। ন্যানোমিটার কি মিটার করার কোনো দরকার নাই। এরপর 400 ইন্টু ডি বাই 2d হয়ে গেল। আর n2 মান আবার লিখতে পারি x বাই y2। তাহলে x এর জায়গায় x এর মান বসালাম আর y2 জায়গায় y2 মান বসালাম। ক্যালকুলেশন করলে n2 মান 18 হয়। তাহলে এইটা হচ্ছে উত্তর। ভালো করে খাতাতে ঢুকে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর যদি তোমরা চাও যে এটা পিডিএফ নেব তাহলে অবশ্যই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে বাই করে নেবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে কলকাতা দেখে নাও, সবগুলো কোশ্চেনই আমি করেছি, কোনো মিস যায় নাই, ভালো করে দেখে নেবে একবার। হ্যাঁ, তো সবই সলিউশন করে দেখানো হয়েছে। কোথায় কি লং কোশ্চেনগুলো আমি সব লিখি নাই, কারণ তুমি বুঝতে পারছো অনেকটা সময় লেগে যাবে, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেনের সলিউশন করালাম। এখানে ফুল সলিউশন করেছি, সময় লাগলো কারণ এর আগে মাধ্যমিকের পিডিএফ রেডি করছিলাম, তার সাথে তাদের প্রত্যেকটা আমি আমাদের পেজকে রেডি করছিলাম। তো তারপরে তোমাদের শুরু করছি, তোমাদের পরবর্তী আমি স্কুলটাকেও রেডি করে দেবো। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যদি পিডিএফ নিতে চাও অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দিলাম, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর একটা তোমাদের কথা বলি, কিছু ম্যাথ প্রবলেমে এর উত্তরগুলো কিন্তু সঠিক দেওয়া নাই। তোমরা যদি এর উত্তর মালাটা দেখতে চাও তখন তোমার মনে হবে যে স্যার আপনি যে লাস্টেরটা করলেন সেখানে উত্তর অন্য ছিল আর আপনার উত্তর এলো অন্য। অর্থাৎ দেখো n2-তে 8 রয়েছে আর ওইখানে ওই 15 কি এরকম আছে, এটা আমিও দেখেছি, কিন্তু ওই উত্তরটা সঠিক নয়। তো সেই জন্যে এখানে কোনো রকমভাবে চিন্তা করা কিছু নয় যে স্যার তাহলে ভুল হলো, এরকম কিছু নয়। এখান থেকে এটাই বলবো যে উত্তরমালা কিন্তু অনেক সময় ভুল দেওয়া থাকে, কিন্তু এই কোশ্চেনের উত্তরটা সঠিক দেওয়া আছে। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।